গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এআর লাইফস্টাইলে তোমাদেরকে জানাচ্ছি অনেক অনেক স্বাগতম, অনেক অনেক ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমিও বেশ মোটামুটি ভালোই আছি। তো এখন আমি যাচ্ছি হচ্ছে নিচের দোকানে বাসনগুলো মাজবো। তো দেখি এখন ভীম জেল নেই, তো সেটাই আনতে যাচ্ছি। মোটামুটি এক সপ্তাহ ধরে ঠিকঠাক মতো ব্লগ দিতেই পাচ্ছি না। তো এর মাঝে একটা ব্লগ দিয়েছি, সেটাতেও আবার 3খানা কপিরাইট এসেছে। তো যে মিউজিকগুলো ব্যবহার করেছি তো সেগুলোতে এখন কপিরাইট দিচ্ছে ধমাধম। তো সেগুলো ইয়ে করে এডিট করে ঠিকঠাক করে দিলাম। তারপরে আবার যে জায়গাগুলোতে আমি একদম কোনো কিছু কথাই বলিনি সেই জায়গাগুলোতেই মিউজিক ছিল। তো তারপরে ব্লগটা চেক করে দেখি যে কেমন যেন হয়ে গেছে, কোনো সাউন্ড নেই, একদম জগা খিচুড়ি লাগছিল। তো তারপরে ডিলিট করে দিয়েছি। নতুন করে যে আবার আমি ব্লগটা এডিট করে আপলোড করব তারও সময় পাচ্ছিলাম না। তো কয়েকদিন ধরে আবার আমরা ঘর খুঁজছি, ফ্ল্যাট। তো দেখলাম এখানে সেখানে দৌড়াদৌড়ি করে দেখলাম আমরা এই ঘরটা ছেড়ে দেবো, তো সেই জন্য আর কি। তো ফাইনালি একটা ঘর পেয়েছি। এত কিছুর মাঝেও ব্লগ শ্যুট করে এডিট করে দেওয়া যেত, কিন্তু কি বলো তো, আমার এত পরিমাণে মাথার যন্ত্রণা, চোখের যন্ত্রণায় ভুগছি না কি বলবো। তো সেই জন্য দেওয়াই হয়নি আর। তো ভাবছি যে আজকে থেকে দেব। যখনই আমি টার্গেট নেই তখনই আমার এরকম পরিস্থিতি হয়। কি করব বলো বন্ধুরা, একা হাতে সব কিছু। অবন্তিকার বাবা তো সকালবেলা বেরিয়ে যায়, রাত্রিবেলা আসে, মানে ওর দিনের খবর নেই, ওর সঙ্গে কোনো ইয়ে নেই দিনের বেলা। তো সন্ধ্যাবেলা এসে খাওয়া দাওয়া করে এত নাক ডেকে ডেকে ঘুম পাড়ে না, মানে ওর দ্বারাই আর বাড়ির কোনো কিছু হয় না। তো যত বাড়ির কাজকর্ম আছে সব হচ্ছে আমার টেনশন। তো আমি আর একা এদিকে সামলাতে সামলাতে মাঝে মধ্যে আমি হাঁপিয়ে পড়ি, ভালোই লাগে না। তো যাই হোক, নতুন ঘরে শিফট হব। তো ব্লগগুলো নো স্কিপ করে দেখতে থাকো, আশা করি তোমাদেরকে ভালো লাগবে। তো বন্ধুরা, এখানে দেখো অনেক কয়েক ধরনের ডাল আমি ভিজিয়ে রেখেছি, সাথে রাজমাও ছিল, মানে ওই নবরত্ন ডাল বলে না, তো সেই ডালটা ছিল। তো তার সঙ্গে মুসুর ডাল একটুখানি ইয়ে করে অ্যাড করে ভিজিয়ে রেখেছিলাম। আজকে এগুলো একটুখানি বেটে নিয়ে বড়া করে নেব। ঘর ছাড়বো বলছি না, তো ঘর ছাড়ার আগে কৌটো কাউটি যত কিছু আছে সেগুলো তো মানে অল্প কিছু যেগুলো যেগুলো আছে সেগুলো শেষ করে দিতে হবে। তো সেই জন্য এই ব্যবস্থা আর কি। আর এই ডালগুলো অনেক দিন হয়ে গেল আর কেমন একটা হয়ে যাচ্ছিলো, তো ভাবলাম যে একটুখানি বড়া করে নেই। সত্যি কথা বলতে এই ঘরটা আমার ছেড়ে দিতে একদমই মন চাইছে না। কি করব বলো, মালিক বলছে যে এগ্রিমেন্টের টাইমটা শেষ হয়ে গেলে তারপর কিন্তু ঘরটা ছেড়ে দিতে হবে, আমরা ঘরটা বিক্রি করব। আমরা আছি কারণে নাকি ওরা ভালো করে দেখাতেও পাচ্ছে না। তো আমি তাই জিজ্ঞাসা করেছিলাম মালিককে, আপনারা যদি ঘর যদি বিক্রিই করেন তাহলে আমাদেরকে ভাড়া কেন দিয়েছেন, এরকম করে বলেছি। ওরা নাকি কিস্তি চালাতে পারছে না সেরকম, সেই জন্য আর কি বলছে যে আমাদের বিক্রি করে দেওয়াটা খুব জরুরি হয়ে দাঁড়িয়েছে। তো কি করব, সেই জন্য আমরাও আর কি ঘর মানে খুঁজে গেলাম এমন একটা ঘরে, মানে 1 BHK। অবন্তিকার স্কুল থেকে আমরা বেশি দূরেও যেতে চাই না, আবার স্টেশন থেকে বেশি দূরে যেতে চাই না, দুইটাই বজায় রেখে মানে কাছাকাছি আর কি রেখে ঘর খুঁজছিলাম, পাচ্ছিলামই না। একটা 1 BHK পেয়েছি, মোটামুটি ভালোই আছে। তো সেখানে যাচ্ছি। আমার ওই গাছগুলো তারপরে এত জিনিসপত্র নিয়ে না খুব টেনশনে ভুগছি আমি, কি করব এগুলো। আর যে ফ্ল্যাটটাতে আমরা এখন শিফট করব, তো সেই ফ্ল্যাটের যে ছাদ আছে সেখানে আবার অনেকেই অনেক ধরনের গাছপালা লাগিয়েছে। তো আমি যার কাছ থেকে ফ্ল্যাটটা নিয়েছি তাকে বলেছি যে আমার কয়েকটা গাছ আছে সেখানে কি লাগাতে পারবো, তো বলছে যে আমি কথা বলে দেখছি। তো বলছে মানে হবে কি না সেটাও পরের আর কি ব্যাপার। তো আমাদের তো প্রয়োজন ওই ফ্ল্যাটটা, দরকার হলে গাছগুলো কাউকে গিফট করে দিয়ে চলে যেতে হবে। একটাই দুঃখ ওখানে যে ব্যালকনি নেই, একটু যে দাঁড়িয়ে বাইরের হাওয়া বাতাস বা বাইরের ইয়ে দেখবো, তো সেটা নেই। একটা আছে জানালা, তো সেই জানালা আর কি ঘরেরই জানালা, ওটা দিয়ে তোমরা দেখতে পারো আর কি, ব্যালকনির মতো বড় সড়ো আর কি জানালা। তো কি বলবো তোমাদেরকে, এত জিনিসপত্র করে মানে এখন মনে হচ্ছে যে কেন করলাম।
এই জন্যই আমি জিনিস করতে চাই না, জানো। তোমরা অনেকেই বলো যে রুমকি এটা নাও ওটা নাও, তো আমি ভয় পাই কখন কোন পরিস্থিতি আসে না আসে। আর সবথেকে বড় কথা হচ্ছে যে ফ্ল্যাট চেঞ্জ করার সময় আর কি, শিফট করার সময় তোমার হয়, জিনিসপত্র যা আদানুতি হয় না, কি বলবো। আমাদের একার পক্ষে তো আর সম্ভব না, লোকজন দিয়ে কাজ করাতে হয়। আর ওরা এরকম করে, কি বলবো। এর আগে তো আমার ফ্রিজের ওই নিচের অংশটা তো ভেঙেই ফেলেছে। এবার যে কি ক্ষতি হয় গতি হয় দেখা যাক। আর আমার কি বলে তোমার শোকেসটা, ছোট্ট একটা শোকেস, তার পায়ার দিকটাও খুলে খুলে গেছে। তারপর ড্রেসিংটাও কীরকম ভেঙে ঠেঙে একাকার হয়ে গেছে, কি বলবো। এই জন্য জিনিস করতে চাই না। জিনিস করলে তো জিনিসের প্রতি মায়া থাকে, আর এইভাবে শিফট করিতে যদি ভেঙে যায়, তা পয়সা দিয়ে জিনিস নেওয়ার পর তখন না খুবই কষ্ট লাগে, দুঃখ লাগে। তো এই হচ্ছে ব্যাপার। তো বন্ধুরা, এখানে বড়াটা তো করে নিয়েছি, আর তার সঙ্গে একটুখানি শীতল ভেজে নিলাম। পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুনও ভেজে নিয়েছি। তো ওগুলো দিয়ে মেখে নিলাম সর্ষের তেল আর লবণ দিয়ে। খেতে খুব টেস্টি, আমাদের রাজবংশীদের একদম ফেমাস খাবার। তো অবন্তিকা খুব ভালোবাসে। কালকের একটুখানি শাক ভাজা আছে, তো সেটা দিয়ে আর কি সকালবেলাটা খেয়ে নিচ্ছি। আজকেও সারাদিন কোনো কিছু করতে পারিনি। এই সাইডটা আমার পুরোটাই এত টকটক করে না, কি বলবো। প্রচণ্ড ব্যথা ছিল, তো কোনো কিছু করতে পারিনি। চলো তোমাদেরকে দেখাই কি কি গোছা গাছা হলো। এখানে দেখো রান্নাঘরের কিছু কৌটা কাউটি, তারপর বয়াম, অনেক কিছু এখানে নেওয়া হয়ে গেছে এই ব্যাগটার মধ্যে। তারপরে এখানে দেখো অনেক কিছু এলোমেলো হয়ে আছে, এগুলো নিতে হবে, যেগুলো প্রয়োজন সেগুলো, আর না হলে ফেলে দিতে হবে। আর এখানে বেডিংপত্রগুলো গোছানো হচ্ছে, দেখতে পাচ্ছ ছড়িয়ে ছিটিয়ে আছে কাপড় জামাগুলো। এই কাপড় জামাগুলোর আমাদের প্রয়োজন নেই, তো ভাবছি যে আলাদা একটা ব্যাগে করে রেখে দেবো আর কি। তো যেগুলো প্রয়োজন ভালো কাপড় জামা, সেগুলো এই টলিগুলোর মধ্যে আর কি নিচ্ছি। যদিও টলিগুলোর মধ্যে নেওয়ার পরেও কম হবে, দেখতেই পাচ্ছ এখানে কত কাপড় জামা আছে। তারপর শোকেসেও আছে, এই যে এখানে কতগুলো কাপড় জামা। মনে হচ্ছে যে আর একটা ভালো টলি লাগবে, তো টলি কিনবো না, ব্যাগের মধ্যে আর কি নেবো। আমি এগুলো এতক্ষণ ধরে গোছগাছ করছিলাম, তো যেগুলো অপ্রয়োজনীয় জিনিস সেগুলো আমি নিচে রেখেছি। তো অবন্তিকার বাবা সেগুলোকে প্যাকেটে করে ভরে নিচ্ছে, আর বলছে এত জিনিস কেন ফেলে দিতে হয় কিছুদিন বাদে। ওই চুড়ি মালা এগুলোর কথা বলছে, ওগুলো কি আর সারা জীবন চলে বলো, কসমেটিকের জিনিস। তো যাই হোক, বাড়ি চেঞ্জ করা হবে যেহেতু, সেই জন্য কয়েকদিন কাজের এলোমেলো, এই বেলার খাওয়া দাওয়া ওই বেলা হতে পারে, তো কিছু খাবার আমি বানিয়ে রাখার চেষ্টা করছি। আজকে আমি বানাবো হচ্ছে পোয়া পিঠা আর হচ্ছে পাটিসাপটা পিঠা। আর অবন্তিকারও এই কয়েকদিন ধরে টানা স্কুল, তারপরে আবার কিছুদিন পরে পরীক্ষা, তো স্কুল তো মিস দেওয়া যাবে না। তো সেই জন্য এগুলো বানিয়ে রাখলে পরে ওকে টিফিনেও দিতে সুবিধা হবে আমার। আর বাড়িতে আসার পর যখন খিদা লাগবে আর কি, তখন খেতে পারবে। ভাতটা তো হবে আর কি। যদি দেখা গেল যে আমরা এখানে রয়ে গেলাম, গ্যাসটা ওই বাড়িতে চলে গেল, তখন কেমন একটা হয়ে যাবে না। আর এত কিছু গাছ করার পরে খাবারটা যে ঠিকঠাক মতো করতে পারবো তারও কোনো তো মানে হয় না। তো সেই জন্য কিছু খাবার বানিয়ে রাখার চেষ্টা। তো এখানে দেখলেই তোমরা যে এর আগে আমি গুড়টা একটুখানি জল দিয়ে মেল্ট করে নিয়ে আর কি গরম করে রেখেছিলাম, তো সেই মানে ছাঁকনি দিয়ে রেখেছিলাম, সেই গুড়টা নিয়েছি। আর একটুখানি নিয়েছি হচ্ছে খেজুরের গুড়, নিয়ে দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। তারপর এখানে চালনি দিয়ে চালের গুঁড়া 2 কাপ, 2 কাপ না 1.5 কাপ মতো দিয়ে দিলাম। তারপর 1 কাপ মতো সুজি আর 1 কাপ মতো দিয়ে দেবো হচ্ছে ময়দা, দিয়ে ভালো করে মেখে নেব। আর এখানে আমি জল ব্যবহার করছি না, দুধ দিয়েই পুরো গোলাটা বানিয়ে নিচ্ছি। পরিমাণ মতো চালের গুঁড়া, তারপর ময়দা, সুজি দেওয়ার পরেও যদি একটুখানি ব্যাটারটা পাতলা হয়ে যায়, তাহলে আমি পরবর্তীতে আবারও চালের গুঁড়া অ্যাড করব। আর যদি খুব বেশি ঘন হয়ে যায়, তাহলে আমি একটুখানি দুধ ব্যবহার করব। তো চামচ দিয়ে করে নেওয়ার চেষ্টা করছি এখানে, না হলে হাত ব্যবহার করব। তো লাস্টে আমাকে হাত ব্যবহার করতেই হলো। দেখতেই পাচ্ছ এখানে গোলাটা একদম
না বেশি ঘন করেছি না বেশি পাতলা করেছি, একদম মিডিয়াম। তো এখন তেল গরম করে তেলের মধ্যে শুধু দেওয়ার পালা। তো এই মুহূর্তে আমি আধা ঘন্টা মতো রেস্ট দেব। তারপর দেখো এখানে এক মুঠি তিল মিশিয়ে দিলাম। তিলটা এখানে ভালো করে ব্যাটারটার সঙ্গে মিশিয়ে নিয়ে তারপর এক এক করে গরম তেলের মধ্যে ভাজিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমার পোয়া পিঠা। তারপর এখানে দেখো আমি আর একটা বাটির মধ্যে পাটিসাপটা পিঠার জন্য ব্যাটারটা গুলিয়ে নিচ্ছি। তো এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ তোমার চালের গুঁড়া, তারপর ময়দা 1 কাপ, আর 1 কাপ মতো সুজি, আর দিয়ে দিচ্ছি হচ্ছে গুঁড়া দুধ আর সামান্য লবণ আর একটুখানি স্বাদ মতো চিনি। দেওয়ার পর দুধ দিয়ে ব্যাটারটা একদম গুলিয়ে নিচ্ছি। তো 1 ঘন্টা আগে বানিয়ে রাখলে পরে ব্যাটারটা একদম পারফেক্টভাবে সেট হয় আর মানে কোনো অসুবিধা হয় না আর কি। তো সেই জন্য দেখো আগে ভাগে করে রেখে দিচ্ছি। তো এটা গুলানো হয়ে গেলে আমি পোয়া পিঠাটা ভাজা শুরু করে দেব। 1 প্যাকেট মানে ওই 500 গ্রাম দুধ দেওয়ার পরেও একটুখানি কম হচ্ছিল, তো তারপরে আমি সামান্য পরিমাণে জল অ্যাড করে দিলাম। তো এখন ব্যাটারটা একদম পারফেক্ট হয়ে গেছে, ঢাকা দিয়ে রেখে দিলাম সাইডে। তো এখানে প্যানটাও গরম হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি তেল, রাইস ব্রান অয়েল। তো আমরা সয়াবিন তেল খাই না, তো রাইস ব্রান অয়েল দিয়েই আর কি করছি। আর সর্ষের তেল দিয়ে পিঠা বানালে পরে অত একটা ভালো লাগে না, সর্ষের তেলের গন্ধটা খুব লাগে, ঝাঁঝটাও খুব লাগে, তো ভালো লাগে না আমার বিশেষ করে। আগে কিন্তু বাড়িতে সর্ষের তেল দিয়েই ব্যবহার করতো, যখন সয়াবিন তেল তারপর রাইস ব্রান অয়েল এগুলো খাওয়ার চল ছিল না, বেশিরভাগ যে কোনো রান্নার মধ্যে সর্ষের তেলটাই ব্যবহার হতো আর কি, তখন ওইটাই ভালো লাগতো। আর এখন যেহেতু সর্ষের তেল খাওয়া মোটামুটি বাদে দিয়ে দিয়েছি প্রায় সব মানুষেরাই, তো এখন কোনো কিছু বিশেষ খাবারে সর্ষের তেলটা ব্যবহার হয়। আর তাছাড়া কেউ সয়াবিন তেল খায়, কেউ সূর্যমুখী তেল, কেউ রাইস ব্রান অয়েল, মানে এগুলোই আর কি চলে বেশিরভাগ। তো যাই হোক, আমি এখানে দেখো তেলটা গরম হয়ে যাওয়ার পর হাতা দিয়ে দিচ্ছি। প্রথমে শেপটা একটুখানি খারাপ চলে এসেছে, কি করা যাবে, তেলটাও অতটা গরম হয়নি। তো পরবর্তীগুলো ট্রাই করছি আর কি। পরবর্তী পিঠাগুলো অবশ্য দেওয়ার সাথে সাথে ফুলে আসছিল, তো একটা যে গোল শেপ হয় সেটা হচ্ছিল না, একদম ডিম্বাকার হয়ে আসতেছে। তো যাই হোক, ফুলে গেছে, এটাই আমার কাছে অনেক, খাওয়া হলেই হলো। আমার মনে হচ্ছে যে কড়াইতে যদি ভাজতাম তাহলে হয়তো ওই শেপটা আসতো, যেহেতু আমি প্যানের মধ্যে ভাজছি তো সেই জন্য ওই শেপটা আসতেছে না। তো এটাই একমাত্র কারণ হতে পারে, আর তাছাড়া কোনো কিছুই না। তো যাই হোক বন্ধুরা, এখানে দেখো এক এক করে ভেজে নিচ্ছি। সবগুলো পিঠা এরকম হয়েছে দেখতে। তারপর প্যানের যে তেলগুলো বেঁচে ছিল সেগুলো একটা বাটির মধ্যে ঢেলে রাখলাম, আর ওই প্যানের মধ্যে, গরম প্যানের মধ্যে আমি এখন বানাবো হচ্ছে পাটিসাপটা। আর পাটিসাপটার পুরের জন্য আমি আজকে নিয়েছি দোকান থেকে কিনে আনা মাখা সন্দেশ। তো আজকে ভেবেছিলাম যে নারকেল কুড়ুনি দিয়ে কুড়ে তারপর করব, তো ধৈর্য আর কুলাচ্ছে না, সেই জন্য আর ওটা করলাম না নারকেলের পুর। তো অবন্তিকার বাবা আমাকে ওই বাজার থেকে মাখা সন্দেশটা নিয়ে এসে দিয়েছে, ওটা দিয়ে করছি আর কি। তো বন্ধুরা, গোলাটা যেহেতু পারফেক্ট হয়েছে তো সেই জন্য প্রথমে যেরকম করে ভাজলাম সেরকমও হয়ে যাচ্ছে, আর এবারে এক হাতা দেওয়ার পর সাথে সাথে মানে এক পাশ থেকে নামিয়ে নিয়ে এইরকম করে মুড়ে নিলেও কিন্তু খুব সুন্দরভাবে মানে পাটিসাপটাগুলো হয়ে যাচ্ছে। তো বেশ ভালোই লাগছে আর কি, তোমরাও চাইলে এরকম করে আমার মতো করে বানাতে পারো। তো দেখো কালারটাও কি সুন্দর আসতেছে, তোমরা চাইলে সাদা ধবধবাও রাখতে পারো, আবার মানে একটুখানি লালচে লালচে করে ভেজে নিতে পারো, সবটাই নিজের উপর। তো সাদা ধবধবা থাকা অবস্থায় যে একদম কাঁচা থাকবে ব্যাটারটা তা কিন্তু নয়, প্যানের মধ্যে দেওয়ার সাথে সাথেই ব্যাটারটা একদম ভাপের মধ্যে মানে কাঁচা থাকছে না, একদম পারফেক্টভাবে সেদ্ধ হওয়ার মতো হয়ে যাচ্ছে আর কি, দেখতেই পাচ্ছ তোমরা এখানে। একদম জাল কম বেশির উপরে ডিপেন্ড করতেছে।
তো বন্ধুরা এখানে দেখো নিমিষের মধ্যে কতগুলো আমি পাটিসাপটা পিঠা বানিয়ে ফেললাম। একটা দুইটা জাল বেশি হওয়ার কারণে লালচে হয়েছে, আর বাকিগুলো কিন্তু একদম সাদা ধপধপা, কি সুন্দর হয়েছে। একটু যদি উপর দিয়ে নলেন গুড় ছড়িয়ে দিয়ে খাওয়া যায় তো এর স্বাদের আর ভাগ হবে না। তো যাই হোক বন্ধুরা, দেখতে পাচ্ছ ফাইনালি আমরা নতুন ফ্ল্যাট একটা খুঁজে পেয়েছি। তো এই হচ্ছে 1 BHK ফ্ল্যাট, একটাই হচ্ছে বেডরুম। জিনিসপত্র মোটামুটি আনা শুরু করে দিয়েছি। এই হচ্ছে রান্নার রুম, ওই হচ্ছে বেসিন, এই হচ্ছে টয়লেট। আর ডাইনিং স্পেসটা বেশি একটা নেই, তো এখানেই অ্যাডজাস্ট করে চলতে হবে। রুমটা খুবই ছোট, 0.5 দিয়ে ভিডিও করছি, সেই জন্য বড় বড় দেখা যাচ্ছে। এই যে এইটুকু রুম। ব্যালকনি বলতে এই জানালাটাই শুধু আমরা ইউজ করতে পারবো। তবে এদের যে ফ্ল্যাটের উপরে যে ছাদটা আছে তো সেটা আমরা ব্যবহার করতে পারবো। তো সব ফ্ল্যাটেতেও একই নিয়ম, ছাদটা ব্যবহার করা যায় ঠিকই, কিন্তু গাছ রাখা অনেক ফ্ল্যাটে যায় না, ফ্ল্যাটের ছাদে আর কি। তো দেখছি এই ফ্ল্যাটের ছাদে অনেকেই আর কি গাছ টাছ লাগিয়েছে। আর আমরা যাদের কাছ থেকে ঘরটা ভাড়া নিয়েছি তাদেরকে বলেছি যে আমার কিছু গাছ আছে, এই 15টা নয় 11টা মতো টব আছে, তো সেগুলো কি লাগাতে পারবো? তো ওনারা বলছে যে হ্যাঁ হ্যাঁ, কোনো সমস্যা নেই, ওখানে জলেরও ব্যবস্থা আছে। তো সেই জন্য আর কি নিয়েছি, না হলে নিতাম না একদমই। তো গাছগুলো নিয়ে খুব টেনশন। অ্যাকচুয়ালি কি বলো তো, অবন্তিকার যে স্কুলটা আর স্টেশনটা আমরা এই দুটোরই কাছাকাছি থাকতে চেয়েছিলাম। আর অনেক দূরে আছে, অনেক 2 BHK 3 BHK বড় বড় ফ্ল্যাট আছে, তো সেগুলো সন্ধান এসেছিল, কিন্তু অত দূরে মানে গিয়ে দেখেছি অত দূরে পোষাচ্ছিল না। অবন্তিকার স্কুল যেহেতু সকালবেলা, তো কোনো দিন হয়তো বা মিস যেতেই পারে। এমনিতেই কাছাকাছি থাকতে অনেক সময় মিস যায়, বিশেষ করে এই ঠান্ডার সময়টা ঘুম থেকে উঠতে চায় না বাচ্চা, তো তখন কিন্তু মিস যায়। আরও যদি এই ঠান্ডা পরের বছর আসবে, তখন যদি দূরে থাকার কারণে বেশি মিস হয় তখন খারাপ লাগবে না? তো সেই জন্যই আর কি আমরা বেশি দূরে যেতে চাচ্ছিলাম না। তো সেই জন্য এখানে আশেপাশেই আর কি, স্কুলের আশেপাশে স্টেশনের কাছাকাছি এই ফ্ল্যাটটা পেয়েছি 1 BHK, তো এটাই নিয়ে নিলাম। তো বাড়িতে আসার পর দেখো এখানে করলা চচ্চড়ি করে ভাত রান্না করতেছি, আর কালকের একটুখানি বড়ার ব্যাপার ছিল, তো সেটাই আর কি ভেজে নিলাম। এখন খাওয়া দাওয়া করবো। আর এখানে দেখো আমার গাছগুলো কত সুন্দর হয়েছে, অনেক দিন ধরেই অবশ্য শেয়ার করা হচ্ছে না। তো ক্যাপসিকাম গাছের ওই গাছ বলতে ক্যাপসিকাম আমরা যে বাড়িতে এনে খাই না, তো তারই বীজ লাগিয়েছিলাম, তো সেখান থেকেই হয়েছে অনেকগুলো, তো একটা রেখে বাকিগুলো তুলে দিয়েছিলাম। তো সেটাই দেখো কত সুন্দর হয়েছে, ক্যাপসিকামও ধরেছে। আর রসুন লাগিয়েছি, রসুন, তারপরে গাছের এই যে আগাগুলো ছেটে দিয়েছি, সেগুলো থেকে নতুন নতুন বেরিয়েছে, কুশি বেরিয়েছে, অ্যালোভেরাটা ভেঙে গেছে একটুখানি। তো যাই হোক, এই গাছগুলো দেখো, এই গাছগুলোর মায়া আমি ছাড়তে পারছিলাম না, কাউকে যে দিয়ে যাব, তো কাকে দেব বুঝতে পারছিলাম না। সুমনাদিকে দেব ভেবেছিলাম, তো সুমনাদি এই বাড়িতে কন্যাগরের বাড়িতে থাকে না, আবার থাকে হচ্ছে তোমার ইয়েতে অনেক দূরে আর কি। তো সেখানে গিয়ে দিয়ে আসাটা অনেকটাই আর কি টাফ হয়ে যাবে, তো সেই জন্য আর কি ওই ঝামেলায় গেলামই না। তো ফ্ল্যাট একটা পেয়েছি মনের মতো, ছোটোখাটো, ভাড়াও কম, ছাদটাও ব্যবহার করতে পারবো, ছাদে গাছপালাও রাখতে পারবো, এই আর এর থেকে বেশি আর কি চাই বলো।